হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ভৌত বিজ্ঞান দশম শ্রেণীর চলতড়িতের যে সিরিজটা তোমাদের পড়াচ্ছি তার আজ পার্ট 4। এই পার্ট 4-এ কী কী জিনিস পড়াবো দেখো। হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা, তড়িৎ বিভব, কার্যের ধারণা থেকে বিভবের সংজ্ঞা, বিভব পার্থক্যের ধারণা এবং বিভব পার্থক্য, আর পৃথিবীর বিভব শূন্য এর ব্যাখ্যা। এছাড়াও এদের একক, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভবের একক, মাত্রা, এসব জিনিস আমরা দেখব। তাহলে শুরু করা যাক। প্রথমে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, যে কোনো আধানের চারপাশে যে অঞ্চল জুড়ে এর প্রভাব অনুভূত হয় তাকে ওই আধানটি তড়িৎ ক্ষেত্র বলে। মানে একটা তড়িৎ আধান আছে, তার চারপাশে যতটা অঞ্চল জুড়ে এর প্রভাব থাকবে সেই আধানটি হবে তড়িৎ ক্ষেত্র। আর এর ফলে কি হবে না, তড়িৎ ক্ষেত্রে কোনো স্থানে একটি তড়িৎ আধান রাখলে সেটি একটি তড়িৎ বল অনুভব করে। তাহলে বুঝতে পারলে যে এক তড়িৎ আধানের যে অঞ্চল জুড়ে তার প্রভাব অনুভূত থাকবে সেটাই হবে তার তড়িৎ ক্ষেত্র। আর তড়িৎ ক্ষেত্রে যদি কোনো আধানকে আমরা রাখা হয় তাহলে সেই আধানটা কি করবে, একটা তড়িৎ বল অনুভব করবে। মানে একটা তড়িৎ ক্ষেত্রে যদি একটা আধানকে আমরা রাখি তাহলে সেই আধানটা কোন বল অনুভব করবে, তার তড়িৎ বল। ধরলাম যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, মানে যদি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলি, দেখবে যারা যদি সায়েন্সে পড়ো তোমরা, তাহলে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নিয়ে তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে। তো এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি না, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে যদি একটি একক ধনাত্মক আধানকে রাখা হয়, মানে এই যে প্রথম বললাম কি তড়িৎ ক্ষেত্র মানে একটা আধানের চারপাশে যে অঞ্চল জুড়ে প্রভাব অনুভূত থাকে সেটা হলো তড়িৎ ক্ষেত্র। এবার ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটি একক ধনাত্মক আধানকে রাখা হয় তাহলে সেটি যে পরিমাণ বল অনুভব করে তাকে ওই বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। তাহলে যদি আমরা কিউ আধান রাখি, তাহলে একক আধান বলেছে, তাহলে তড়িৎ ক্ষেত্র কত হবে না, টোটাল বল যদি এফ হয় তাহলে কিউ দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি হলো, তড়িৎ ক্ষেত্র যদি আমরা ই বলি তাহলে তড়িৎ ক্ষেত্র সমান হবে বল বাই আধান। তাহলে এখানে যে প্রথমে যে বলেছিলাম তড়িৎ ক্ষেত্রে যদি কোনো একটা আধানকে রাখা হয় তাহলে কত তড়িৎ বল অনুভব করবে না, এফ সমান কিউ ইন্টু ই। এটা কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে। এফ যদি একটা তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তাহলে সে কত বল অনুভব করবে, এফ সমান কিউ ইন্টু ই। এই বলটা কিন্তু সে অনুভব করবে। আর তড়িৎ ক্ষেত্রটা কত হবে, একক ধনাত্মক আধান যেহেতু বলেছে, এফ বাই কিউ। তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে যদি একক ধনাত্মক একটি আধানকে রাখা হয় তাহলে সেটি যে বল অনুভব করে সেটাই হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্রে ই সমান কত হবে না, এফ বাই কিউ। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন, যে তড়িৎ ক্ষেত্র যে বললাম এটা কি রাশি। তড়িৎ ক্ষেত্র হলো বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য রাশিটির একক তাহলে কি হবে না, ই সমান কি দেখেছো, এফ বাই কিউ, মানে নিউটন বাই কুলম, মানে নিউটন কুলম ইনভার্স। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য রাশিটার একক হলো নিউটন কুলম ইনভার্স। এর মাত্রা কি হবে না, এর মাত্রা হবে ই সমান কত, এফ বাই কিউ। তাহলে ই সমান যদি এফ বাই কিউ হয় তাহলে এফ এর মাত্রা কত, এম এল টি টু দি পাওয়ার -2, আর কিউর মাত্রা কত, আইটি। তাহলে এই এখানে আই উপরে উঠে যাবে তাই টি টু দি পাওয়ার -3 হবে, আই উপরে উঠলে আই টু দি পাওয়ার -1, আর টি উপরে উঠে গেলে টি টু দি পাওয়ার -3 হয়ে যাবে। তাহলে মাত্রা কত হলো, এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এখানে আইয়ের জায়গায় অনেকে এও ব্যবহার করে থাকে। বুঝতে পারলে? এরপরে আসছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব জিনিসটা কি আগে একটু বুঝে নিই, তারপরে ডেফিনেশনে যাব। তড়িৎ বিভব হচ্ছে কোনো তড়িতাহিত বস্তুর তড়িৎ বিভব বলতে এমন একটি তড়িৎ অবস্থা বোঝায় যার দ্বারা বোঝা যায় ওই বস্তু অন্য বস্তুকে তড়িৎ দেবে নতুবা অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে। মানে দুটো বস্তু যদি থাকে, দুটো যদি, তাহলে তড়িৎ বিভব কি হবে না, যদি মানে এটা একটা এমন একটা অবস্থা যার দ্বারা বোঝা যায় কোনো বস্তুকে তড়িৎ দেবে না কোনো তড়িৎ বস্তু থেকে তড়িৎ নেবে।
সেই অবস্থাটাকে, যে অবস্থার জন্য এই ঘটনা ঘটছে, সেই অবস্থাটাকে বলবো, এই অবস্থাটাকে বলবো যে তড়িৎ বিভব। বুঝতে পারলে? তাহলে তড়িৎ বিভব হলো তড়িতাহিত বস্তুর তড়িৎ বিভব এমন একটা তড়িৎ অবস্থা যার দ্বারা বোঝা যায় ওই বস্তু অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে, নতুবা অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে। এই তড়িৎ বিভবকে আমরা প্রকার বলতে পারি। একটা হচ্ছে উচ্চ বিভব, আর একটা হচ্ছে নিম্ন বিভব। বুঝতে পারলে? এটা হচ্ছে তড়িৎ বিভবের প্রাথমিক ধারণা। তাহলে এবার তড়িৎ বিভবে যে দু প্রকার, উচ্চ বিভব বা নিম্ন বিভব, কাকে উচ্চ বিভব বলবো, কাকে নিম্ন বিভব বলবো? দেখো, হ্যাঁ, এখানে একটা প্রসঙ্গ বলে রাখি, এটা কিন্তু অনেকেরই ভুল ধারণা আছে, বিভব আর বিভব পার্থক্য কিন্তু এক জিনিস নয়। তাদের মানে একক মাত্রা সব কিছু একই, ঠিকই আছে, কিন্তু কনসেপ্টটায় পার্থক্য রয়েছে, একটু ভালো করে বুঝে নাও। উচ্চ বিভব, উচ্চ বিভব জিনিসটা কি না, দেখো আমি খুব সুন্দরভাবে এটা বলছি যে দুটো তড়িৎগ্রস্ত বস্তুকে যদি আমরা নেই, তাকে যদি একটা পরিবাহী তার দিয়ে যোগ করে দিই, তাহলে যে বস্তুর দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, সেই বস্তুটির তড়িৎ অবস্থাকে উচ্চ বিভব বলে। মানে দুটো তড়িৎগ্রস্ত বস্তুকে একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করলে যে বস্তুর দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, সেই বস্তুটির তড়িৎ অবস্থাকে উচ্চ বিভব বলে। যেমন কি, দুটো বস্তু নিলাম, বা দুটো বস্তুকে একটি পরিবাহী তার দিয়ে যোগ করে দিলাম, তাহলে এবার ইলেকট্রন দেখতে পাচ্ছি, ইলেকট্রন প্রবাহটা কোন দিকে হচ্ছে না, এই বস্তুটা থেকে এই বস্তুর দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তাহলে বলা হচ্ছে যে বস্তুর দিকে ইলেকট্রন প্রবাহিত হয় সেটাই হচ্ছে উচ্চ বিভব। তাহলে উচ্চ বিভব কোনটা হয়ে গেল, দেখতে পাচ্ছ? তাহলে ইলেকট্রন প্রবাহ কার দিকে হচ্ছে, যে বস্তুর দিকে হচ্ছে। তাহলে কোন বস্তুর দিকে হচ্ছে, এই বস্তুটার দিকে হচ্ছে, উচ্চ বিভব। তাহলে এই যে বস্তুটার যে অবস্থা, এই যে বস্তুটার যে তড়িৎ অবস্থা, এইটা হচ্ছে উচ্চ বিভব। বুঝতে পারলে? যে বস্তুর দিকে তাহলে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে সেইটাকে বলা হচ্ছে উচ্চ বিভব। এবার তাহলে আমরা কি দেখব, নিম্ন বিভব। নিম্ন বিভব কি না, দুটো তড়িৎগ্রস্ত বস্তুকে একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করলে যে বস্তুটি থেকে ইলেকট্রন নির্গত হয়, সেই তড়িৎ অবস্থাকে উচ্চ বিভব বলে। তাহলে ইলেকট্রন নির্গত হচ্ছে কোন থেকে, আরেকটা বস্তু থেকে। তাহলে এখানে তাহলে নিম্ন বিভব হয়ে গেল এটা। তাহলে এখানে এই বস্তু থেকে তাহলে ইলেকট্রন যেহেতু নির্গত হচ্ছে, এটা নিম্ন বিভব, আর যে বস্তুর দিকে যাচ্ছে সেটা হচ্ছে উচ্চ বিভব। বুঝতে পারলে? এবারে এই প্রসঙ্গে একটু বলে রাখি, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহটা ঠিক তার উল্টো দিকে হয়। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। বুঝতে পারলে? আর এই তড়িৎ প্রবাহের ব্যাপারটা যখন তড়িৎ চালক বল বলবো, তখন এই জিনিসটা তোমাদের আরও ক্লিয়ার হবে। এরপরে সমবিভব তলের ধারণাটা একটু নিয়ে রাখো। কি বলা আছে না, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত যে সকল বিন্দুর বিভব সমান, তাদেরকে যদি সংযুক্ত করে যে তল পাওয়া যায় তাকে সমবিভব তল বলে। যে সকল বিন্দুর বিভব সমান, একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই মানে অবশ্যই তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকতে হবে। তড়িৎ ক্ষেত্রে অবস্থিত যে সকল বিন্দুর বিভব সমান, তাদের সংযুক্ত করলে, যে সকল বিন্দুর বিভব সমান তাদের সংযুক্ত করলে যে তল পাওয়া যায় তাকেই বলা হচ্ছে সমবিভব তল। ধরো এই বিন্দু বিভব একটা তড়িৎ ক্ষেত্রে আছে, তাদেরকে সংযোগ করলে যে তলটা আমরা পাবো, সেই তলটাই হচ্ছে সমবিভব তল। যেমন একটা যদি গোলক কল্পনা করি, ধরো একটা গোলক, পুরো পিওর গোলক যদি হয়, তাহলে তোমার তার চারপাশে যদি প্রতিটা বিন্দুতে যদি বিভব সমান হয়, তাহলে সেই গোলকটার সেই যে তলটাকে আমরা বলবো সমবিভব তল। এবারে তাহলে উদাহরণ হিসেবে আমরা কি বলবো, উদাহরণ হিসাবে বলবো আহিত গোলকের পৃষ্ঠ একটি সমবিভব তল। তাহলে আহিত গোলকের পৃষ্ঠ একটি সমবিভব তল। বুঝতে পারলে? এরপরে দেখো, তোমরা যদি যে তড়িৎ বিভবের যে ডেফিনেশান সেটাকে বললাম, অনেক সময় বলা থাকে তড়িৎ বিভব কাকে বলে, আবার অনেক সময় থাকে কার্যের ধারণা থেকে বিভবের সংজ্ঞা। তাহলে কি বলবে, দেখো, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়,
তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। মানে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, তো এই বিন্দুতে আনতে হবে অসীম থেকে যদি কোনো একক ধনাত্মক আধানকে যদি আমরা নিয়ে আসি, তাহলে এই আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। বুঝতে পারলে? তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি অসীম দূরত্ব থেকে প্লাস কিউ পরিমাণ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দুতে আনতে কত কার্য করতে হলো? ডাব্লিউ কার্য করতে হলো। তাহলে আমরা যেহেতু একক ধনাত্মক আধান বলেছে সঙ্গে, তাহলে কিউ আধানের জন্য প্লাস কিউ আধানের জন্য কত কার্য করতে হয়েছে? ডাব্লিউ পরিমাণ কার্য করতে হয়েছে। তাহলে একক আধানের জন্য কত কার্য করতে হবে? ডাব্লিউ বাই কিউ। তাহলে ওই বিন্দুতে তড়িৎ বিভবের পরিমাণ কত হবে? ভি সমান ডাব্লিউ বাই কিউ। ভি সমান ডাব্লিউ বাই কিউ। বুঝতে পারলে? তড়িৎ বিভব কি না? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়। তাহলে কত কার্য করতে হচ্ছে না? ভি সমান ডাব্লিউ বাই কিউ। কিউ পরিমাণ আধানকে যদি আনা হয় আর ডাব্লিউ যদি ওতে যদি ডাব্লিউ পরিমাণ কার্য হয়, তাহলে ভি সমান কত হলো? ডাব্লিউ বাই কিউ। এর পরের প্রশ্ন কি আছে না, এবার আমরা দেখব যে তড়িৎ বিভব কী রাশি। আমরা দেখেছিলাম তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী রাশি না? ভেক্টর রাশি। কিন্তু তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি, কারণ এখানে কৃতকার্য এবং আধান দুটোই কিন্তু স্কেলার রাশি, তাই বিভব হচ্ছে স্কেলার রাশি। এর একক কী হবে না? এর এসআই একক হচ্ছে ভোল্ট বা জুল কুলম, জুল পার কুলম। এটা কিন্তু খেয়াল রাখবে, অনেক সময় অপশানে দিয়ে দিল যে বিভবের একক কী, তোমরা ভোল্ট দেখে গেছো, দিয়ে একটা জায়গায় ভোল্ট না দিয়ে বললো জুল পার কুলম। তাহলে জুল পার কুলম হবে। কেন জুল পার কুলম হবে? দেখো না, ভি সমান কত হয়? ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ হচ্ছে কত? জুল, আর এটা হচ্ছে আধান হচ্ছে কুলম এসআইতে। আচ্ছা, এবার সিজিএসএ কী হবে? সিজিএসএ হচ্ছে স্ট্যাট কুলম বা ইএসইউ বিভব। সিজিএসএ হচ্ছে স্ট্যাট কুলম বা ইএসইউ বিভব। এরপর আরেকটা কোশ্চেন কিন্তু প্রায় আসে যে এর মাত্রা, বিভবের মাত্রা বা মাত্রীয় সংকেত। তাহলে ভি সমান আমরা কি জানি? ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ হচ্ছে কৃতকার্যের মাত্রা কত? এমএল স্কোয়ার টু দি পাওয়ার -2, আর আধানের মাত্রা হচ্ছে আইটি বা এটি, যা বলতে পারে। এটা হচ্ছে কৃতকার্যের মাত্রা, এটা হচ্ছে আধানের মাত্রা। এবারে তাহলে মাত্রা কত হলো না? আইটা এখানে উপরে উঠে যাবে, আই ইনভার্স হয়ে গেছে, আর টিটা উপরে টি টু দি পাওয়ার -3। তাহলে কত হলো? এমএল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। বুঝতে পারলে? এটা গেল মাত্রীয় সংকেত। এই প্রসঙ্গে বলে রাখি, এই যে একক তড়িৎ বিভবের যা একক হবে, বিভব পার্থক্যেরও তাই একক হবে। আবার পরের ক্লাসে দেখব তড়িৎ চালক বল, তারও মাত্রা একক কিন্তু একই হবে। তো এখানে এটাই বললাম, পরেরগুলো আর বলবো না, তোমরা এই ভিডিও থেকে সব দেখে নেবে যে তড়িৎ বিভবের মাত্রা, একক সব কিছুই কিন্তু একই। তড়িৎ বিভব, তড়িৎ মানে বিভব পার্থক্য এবং তড়িৎ চালক বল, এই তিনটারই। আচ্ছা, এরপরে প্রশ্ন আছে তোমাদের যে বললো 1 ভোল্ট বিভব বলতে কী বোঝো? এই জায়গায় 1 ভোল্ট না বলে 5 ভোল্টও বলতে পারে, যা খুশি বলতে পারে। তখন আমরা কি বলবো না? আমার ডেফিনেশান কি জানি? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে তড়িৎ বিভব। তাহলে কারো বিভব যদি 1 ভোল্ট হয়, তাহলে তার কী হবে ডেফিনেশান না? অসীম দূরত্ব থেকে এখানে 1 কুলম ধনাত্মক আধানকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভবকে আমরা বলবো 1 ভোল্ট। এবার 1 স্ট্যাট ভোল্ট বা 1 ইএসইউ বিভব বলতে কি বুঝবো না? একই রকম থাকবে, শুধু কুলম্বের জায়গায় ইএসইউ হয়ে যাবে, আর জুলের জায়গায় আর হয়ে যাবে, আর ভোল্টের জায়গায় 1 ইএসইউ। তাহলে কি হবে না? অসীম দূরত্ব থেকে 1 ইএসইউ বা স্ট্যাট কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 আর কার্য করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভবকে 1 ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট বলে। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে অনেক সময় এসছে, দেখেছি টেস্টে পারে যে বিভবের সিজিএস ও এসআই এককের সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটা কিন্তু এসছে অনেক টেস্টে পারে। তাহলে তড়িৎ বিভব সমান হচ্ছে কার্য বাই আধান। তাহলে তড়িৎ বিভব সমান হচ্ছে কার্য বাই আধান। তাহলে এটা আমরা কি বলবো? বিভব সমান হবে ডাব্লিউ বাই কিউ। এই বিভবের একক হচ্ছে ভোল্ট, তাহলে বিভবের একক হচ্ছে ভোল্ট। আমি ভোল্টকে ভি লিখলাম, এটা তোমরা ভোল্ট লিখবে বাংলাতে। 1 ভোল্ট সমান
1 জুল বাই কুলম। তাহলে 1 ভোল্ট, জুলের জায়গায় আমি এটা সিজিএসে নিয়ে যাব কত না, 1 জুল হচ্ছে 10⁷ আর 1 কুলম হচ্ছে 3 × 10⁹ স্ট্যাট কুলম। আচ্ছা, এরপরে 1 ভোল্ট সমান এই যে এখানে 10⁷ ছিল, এই 7টা এটা কাটলে কত হবে, এখানে 10⁻², মানে কত 300। তাহলে 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ ভোল্ট। এবারে 1 ইএসইউ ভোল্ট তাহলে কত হবে, 300 সেদিকে চলে যাবে, তাহলে 1 ইএসইউ ভোল্ট সমান হয়ে যাবে 300 ভোল্ট। তাহলে এই দুটোই হচ্ছে তাদের সম্পর্ক, যেটা খুশি তোমরা লিখতে পারো। মানে 1 ইএসইউ ভোল্ট সমান 300 ভোল্ট, আর 1 ভোল্ট সমান হচ্ছে 1/300 ইএসইউ ভোল্ট। বুঝতে পারলে, এটা এমসিকিউ আসতে পারে, আবার প্রমাণ হিসাবেও আসতে পারে। এর পরের প্রশ্ন, পৃথিবীর বিভব শূন্য। তাহলে এই প্রসঙ্গে বলে রাখি, পৃথিবীর বিভব শূন্য ব্যাখ্যা করো। কীভাবে ব্যাখ্যা করবে না, পৃথিবী হচ্ছে একটা বড় তড়িৎ পরিবাহী, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর এর আদান ও গ্রহণ ক্ষমতাও প্রায় অসীম। তাই আমরা এখানে বলতে পারি পৃথিবী একটি বড় তড়িৎ পরিবাহী, তাই এর আধান গ্রহণ ও ধারণ ক্ষমতা প্রায় অসীম। তাই কিছু পরিমাণ আধান গ্রহণ বা বর্জন করলে ওই তড়িৎ বিভবের কিন্তু কোনো পরিবর্তন হয় না। পৃথিবীর তড়িৎ বিভব সবসময় অপরিবর্তিত থাকে, ফলে পৃথিবীর বিভব শূন্য হয়। পৃথিবীর সাপেক্ষে কোনো বস্তুর বিভব উচ্চ বা নিম্ন বিভব হলে বস্তুটি যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক হয়। মানে এখানে বুঝতে পারছো যে যদি আমার পজিটিভ হয় তাহলে ইলেকট্রন মানে পজিটিভ বস্তু হলে, আবার ঋণাত্মক হলে ওর সাপেক্ষে আমরা বিচার করতে পারবো যে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক। কারণ পৃথিবীকে আমরা শূন্য বিভব বলবো, কারণ কনসেপ্টটা হচ্ছে যে পৃথিবী হচ্ছে একটা বিশাল বড় তড়িৎ পরিবাহী। যেমন তোমরা দেখেছো, তোমার বাড়িতে যদি এক বালতি জল নাও, সেখান থেকে যদি তুমি 1 গ্লাস জল বের করে নাও, তাহলে কিন্তু জলের লেভেলটা কমে যাবে। কিন্তু এটা সমুদ্র থেকে যদি তুমি 1 বালতি জল তুলে নিয়ে আসো, তাহলে কি সেখানে তোমার কোনো পরিবর্তন হবে জলের? সেখানে জলের লেভেলের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাই পৃথিবী একটা বিশাল বড় পরিবাহী, তার আধান গ্রহণ ও ধারণ ক্ষমতা প্রায় অসীম। তাই কিছু পরিমাণ আধান গ্রহণ বা বর্জন করলে ও তড়িৎ বিভবের কিন্তু কোনো পরিবর্তন হয় না। মানে আমরা মেন কথা হচ্ছে এটাকে আমরা নির্দেশতন্ত্র হিসাবে কাজ করছি বলতে পারি। মানে এইটার বিভব, এর বিভব থেকে আমরা কোনো বস্তুর বিভবকে উচ্চ বিভব, বা এর সাপেক্ষে কোনো বস্তুর বিভবকে আমরা নিম্ন বিভব বা ঋণাত্মক বিভবও বলতে পারি। বুঝতে পারলে? তাহলে পৃথিবী একটি লিখবে কীভাবে না, পৃথিবী একটি বড় তড়িৎ পরিবাহী, তাই এর আধান গ্রহণ ও ধারণ ক্ষমতা প্রায় অসীম। কিছু পরিমাণ আধান গ্রহণ বা বর্জন করলে এর তড়িৎ বিভবের কোনো পরিবর্তন হয় না। পৃথিবীর তড়িৎ বিভব সবসময় অপরিবর্তিত থাকে, ফলে পৃথিবীর বিভব শূন্য বলা যায়। পৃথিবীর সাপেক্ষে কোনো বস্তুর বিভব উচ্চ বা নিম্ন হলে বস্তুটির বিভব যথাক্রমে ধনাত্মক বা ঋণাত্মক বলা হয়। বুঝতে পারলে? এরপরে আসছে বিভবের ধারণা। এই জিনিসটা একটু বুঝে নাও। তাহলে আমরা কি শিখেছি এর আগে অবধি? বিভব ধারণাটা আমরা অনেকটাই পেলাম। এরপরে আসছে বিভব পার্থক্যের ধারণা। মানে এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দুটো বিভব থাকবে, দুটো বস্তু দু ধরনের বিভব থাকবে, তাদের মধ্যে যে ডিফারেন্স একটা কথায়, সেটা হচ্ছে বিভব পার্থক্যের কিছুটা কনসেপ্ট। তাহলে জিনিসটা আগে আমরা কি শিখেছি? বিভব পার্থক্য ধারণা বলার আগে আমরা উষ্ণতার পার্থক্য পড়ে এসেছি। কারণ একটা বস্তু থেকে একটা বস্তু তাপ যে সঞ্চালিত হয় কিসের জন্য? উষ্ণতার পার্থক্যের জন্য। ধরলাম এটি একটি বস্তু, আবার এটি একটি বস্তু। তাহলে এর উষ্ণতা ধরলাম T1, এর উষ্ণতা T2। তাহলে কার উষ্ণতা বেশি ধরলাম এখানে না, T1 > T2। তাহলে এদিকে কোন দিকে তাপ প্রবাহিত হবে? T1 থেকে T2 দিকে। তাহলে এটা কেন হচ্ছে না? উষ্ণতা পার্থক্যের জন্য। মানে তাপপ্রবাহ কেন হচ্ছে? এটা হচ্ছে তাপ প্রবাহ। কেন হচ্ছে না? উষ্ণতার পার্থক্য রয়েছে বলে, উষ্ণতার ডিফারেন্স রয়েছে বলে হচ্ছে T1 T2, তাই তাপপ্রবাহ হচ্ছে। তাহলে তড়িৎ বিভবের ধারণাও কিন্তু এরকম। আবার বলতে পারি, ধরো এটি একটি জলতল নিলাম, মানে একটা ফ্লাক্স, দেখা গেল এর উচ্চতা বেশি আছে জল, এর উচ্চতা কম। তাহলে এদিকে একটা স্টপ কক লাগানো আছে, তুমি যদি খুলে দাও তাহলে জলটা কোন দিকে যাবে? এটা যতই মোটা থাক না কেন, এই লেভেল থেকে এই লেভেলে, কারণ এর উচ্চতা, জলের উচ্চতার পার্থক্য রয়েছে। যেহেতু উচ্চতার পার্থক্য রয়েছে, তাই তরল প্রবাহটা কী হবে? উঁচু থেকে নিচুর দিকে হবে। তাহলে এই যে কনসেপ্টগুলো, যে উঁচু থেকে নিচু বা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা প্রবাহিত হচ্ছে, তাহলে
কেন প্রবাহিত হচ্ছে না, ডিফারেন্স রয়েছে। যেমন যদি তাপপ্রবাহ হয় তাহলে কিসের পার্থক্য রয়েছে না উষ্ণতার পার্থক্য রয়েছে। যদি তরল প্রবাহ হয় বা জল মানে বিশেষ করে জলপ্রবাহ হয় তাহলে কিসের পার্থক্য রয়েছে না উচ্চতার পার্থক্য রয়েছে। এই যে জিনিসগুলো জন্যই তো প্রবাহিত হচ্ছে। তাহলে বিভবের জন্য যে তড়িৎ প্রবাহিত হবে সেটা কেন না বিভব পার্থক্যের জন্য। কি করে না, ধরলাম দুটো বস্তু রয়েছে, এই এই বস্তুটার বিভব হচ্ছে ধরো V1, এই বস্তুটার বিভব হচ্ছে V2। তাহলে এখানে V1 গ্রেটার দেন দেখা গেল V2, তাহলে কি হবে না, যদি এটা ঋণাত্মক V2 যদি বুঝতে পারছো ঋণাত্মক আর এটা হচ্ছে ধনাত্মক, যেহেতু উচ্চ বিভব V1টা, তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে না ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে যদি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে না হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত। এটা কিন্তু আমরা দেখব তড়িৎ চালক বলে, এটা ভালোভাবে দেখো, এটা শুধু বেসিক কনসেপ্টটা একটু জেনে রাখো। তাহলে বিভব পার্থক্যের জন্য কি প্রবাহিত হচ্ছে না তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ হতে গেলে আমাদের কি হতে হবে না বিভবের পার্থক্য থাকতে হবে। যেমনিভাবে না উষ্ণতার পার্থক্যের জন্য তাপপ্রবাহ হয়, উচ্চতার পার্থক্যের জন্য জলপ্রবাহ হয়, তেমনি বিভব পার্থক্যের জন্য কি হয় না তড়িৎ প্রবাহ হয়। বুঝতে পারলে? এর পরের যে বিভব পার্থক্যের সংজ্ঞা বললে আমরা কি বলবো, যে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে ওই বিন্দু দুটির বিভব প্রভেদ বলে। তাহলে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যাব, তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই আমরা বলবো ওই বিন্দু দুটির বিভব প্রভেদ। তাহলে আমরা ধরলাম যে কোনো তড়িৎ ক্ষেত্রে এ বিন্দুর বিভব হচ্ছে V1 আর বি বিন্দুর বিভব হচ্ছে V2। তাহলে যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে কিউ পরিমাণ ধনাত্মক আধানকে আনতে W12 কার্য করতে হয়, যে ওই এ বিন্দু থেকে বি বিন্দুতে কিউ আধানকে যদি আনতে W1 পরিমাণ কার্য করতে হয় তাহলে বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ কত হবে না বিভব পার্থক্য হবে V2 - V1 সমান W12/Q। তাহলে এটা W12 বলে ঘাবড়াবার কিছু নেই, এর নামটা আমি W12 দিয়েছি কার্য। তোমার যদি অসুবিধা হয় তোমরা ডাব্লুই লিখবে, তাহলে বলে দিবে যে আধানকে আনতে W পরিমাণ কার্য করতে হয়েছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর বিভব পার্থক্য কেন, যে এক বস্তু থেকে আরেক বস্তুতে গেছে তাই বিভবের ডিফারেন্সটা হচ্ছে V2 - V1। এটা মাইনাস থেকে বেটার হবে ডিফারেন্স লেখা, V2 ডিফারেন্স V1। বুঝতে পারলে? তাহলে এই সমীকরণ থেকে আমরা কি দেখব, এই সমীকরণ থেকে আমরা দেখব যদি এই সমীকরণ থেকে আমরা কি বুঝবো না, দেখো যদি W12 ধনাত্মক হয়, যদি এটা ধনাত্মক হয়, যদি ধনাত্মক হয়, ধনাত্মক মানে কি এই V2 - V1টা পজিটিভ হতে হবে, ধনাত্মক তো। তাহলে V2 - V1 যদি ধনাত্মক হতে হয় কী করতে হবে, অবশ্যই আগেরটা বেশি হতে হবে, নাহলে তো ঋণাত্মক চলে আসবে। তাহলে এই মানটা অবশ্যই ধনাত্মক, তাহলে অবশ্যই V2 > V1। দ্বিতীয় ক্ষেত্রে কি না, যদি W12 যদি ঋণাত্মক হয়, এটা যদি ঋণাত্মক হয় তাহলে এই মানটা কি হতে হবে ঋণাত্মক হতে হবে। ঋণাত্মক কখন হবে না V1-এর মান যদি V2 থেকে বেশি হয়, মানে অ্যাকচুয়ালি হলো V2 < V1 যদি হয় তাহলে এটা ঋণাত্মক হবে। আচ্ছা, এবারে ধরো বললো যদি W12 কার্যটা শূন্য হয়, মানে V2 - V1 সমান শূন্য, মানে V2 সমান V1। বুঝতে পারলে? তাহলে বিভব পার্থক্য বলতে গেলে আমরা কি বলবো না একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে ওই বিন্দু দুটির বিভব প্রভেদ বলে। বুঝতে পারলে? এবার ধরো প্রশ্ন এলো 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে কী বোঝো। প্রশ্নটা ভালোভাবে পড়বে। আমি আগে বলেছিলাম 1 ভোল্ট বিভব বলতে কী বোঝো। 1 ভোল্ট বিভব যখন বলেছিলাম তখন কি বলেছিলে না অসীম দূরত্ব থেকে 1 কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয় তাকে ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলে। কিন্তু এখানে বলেছে 1 ভোল্ট বিভব পার্থক্য, এখানে কিন্তু এভাবে বললে হবে না। এখানে কি বলবে না যদি তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে অথবা একটি পরিবাহীর দুটি বিন্দুর মধ্যে 1 কুলম ধনাত্মক আধানকে নিয়ে যেতে 1 জুল কার্য করতে হয় তাহলে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য হয় 1 ভোল্ট। বুঝতে পারলে? মানে মেন কথাটা থাকবে কি বিভব পার্থক্যের সংজ্ঞা, যে 1 কুলম ধনাত্মক আধানকে
তড়িৎ ক্ষেত্রের কোনো এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করতে হয়, আর সেটাই হবে 1 ভোল্ট এখানে। তাই বলতে হবে, একটু আগে বলে দিতে হবে, তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে অথবা পরিবাহীর দুটি বিন্দুর মধ্যে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভব পার্থক্য আমরা বলবো 1 ভোল্ট। তাহলে বুঝতে পারলে এই জিনিসটা, যে বিভব কী, বিভব পার্থক্য কী, আর তড়িৎ ক্ষেত্র কী, সবগুলোই বললাম। আর লাস্টে বলে রাখি যে বিভব এবং বিভব পার্থক্যের একক কিন্তু একই এবং মাত্রাও একই। আবার দেখব তড়িৎচালক বলের একক ও মাত্রাও একই। তাহলে যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে জানাও, আর চ্যাপ্টারগুলো খাতা পেন নিয়ে বসে ক্লাসগুলো শুনে লিখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। আর আমি যে প্রতিটা পাঠ হয়ে যাওয়ার পরে যে অঙ্কগুলো দিচ্ছি, ওগুলো খাতাতে লিখে নিয়ে প্র্যাকটিস করে দেখবে, অনেকটাই সুবিধা হবে। আর যদি পড়তে কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সাহায্য করব। তো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।